প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন, জানি না উত্তরটা মানে কিভাবে নেবেন প্রশ্নটা। আপনি 4 বছর ক্ষমতায় ছিলেন এবং মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছেন, এর প্রমাণ অনেক আছে। এবার নির্বাচন করছেন, পাশও করেছেন, কিন্তু তারপরও সবকিছু বাদ দিয়ে সব প্রশ্নকে না আপনাকে নিয়ে ওঠে, এই বিষয়ে আপনি কিছু বলেন। ভাই আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আমাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাকে বিতর্কিত করার চেষ্টা। কেন এই ষড়যন্ত্র? যদি ভাইয়া আমি বলি আপনার দাবি যে আপনি অনেক ভালো কাজ করছেন, তাহলে আপনাকে নিয়ে করতাম ভাইয়া। কিছু শিল্পী তো ভালোবাসে, না হলে আমি এত ভোটে ভোটে আমি এক ভোটেও জেতা, 100 ভোটেও জিতা, তাহলে আমি জিতলাম কেমনে ভাই? আমি 3 বার আপনি আমাকে একটা কথা আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, এইটা হয়েছে কেন সেটার উত্তর দেই। আমি শিল্পী সমিতিতে সাংগঠনিক ছেলে বলে অনেক কাজ করেছি। আপনারাই তো দেখেছেন, লিখেছেন, করোনাকালীন সময় যখন দরজা বন্ধ করে সবাই ঘরের মধ্যে পালিয়ে আছে, সেই সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি আর মিশা ভাই রাস্তায় শিল্পীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। একটি শিল্পীর জানাজায় কোনো শিল্পীকে খুঁজে পাইনি। কেন আমি সাহস করে লাশ কাঁধে নিয়ে দাফন করলাম? কেন শিল্পী সমিতিকে এত উজ্জীবিত করলাম? এই শিল্পী সমিতির এত ক্যামেরা, এত আয়োজন আজ থেকে 5 বছর 10 বছর আগেও ছিল না। কেন শিল্পী সমিতি নিয়ে আজকে একটা ন্যাশনাল নির্বাচন, এত আলোচনা, কত চ্যানেল ইউটিউব খুললে শিল্পী সমিতি? এই যে কাজগুলো করেছি, যার কারণে কিছু লোক একত্রিত হয়ে জায়েদকে বিতর্কিত করার, ষড়যন্ত্র করার। এগুলো তো ভালো কাজ, এগুলোকে আপনারা অন্যরা কেন এগুলো অ্যাপ্রিশিয়েট পৃথিবীতে করেন? আপনি জানেন তো, শেক্সপিয়ার বলেছিলেন যে শত্রু বানানোর জন্য মারামারি করার দরকার নাই, কিছু কিছু ভালো কাজ করেন, আপনার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে। আমার সেই শত্রুগুলো তৈরি হয়েছে। কারণ আপনারা দেখেন, কোন ধরনের নির্দিষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার জন্য আনতে পারেনি যেটা সত্য প্রমাণিত হয়েছে। আজকে যে সত্য প্রমাণ হয়নি, তার জবাব আপনাদের কাছে এখন জনপ্রিয় নায়িকা মুনমুন বলবেন। বলেন না বাবা, আপনাদের সাংবিধানিকভাবে আপনাদের গঠনতন্ত্র যে এটা আছে, সেখানে আপনাদের কি বলে? আপনাদের শপথ নেওয়ার শেষ দিন কয়দিন, নাকি আপনারা যতদিন চান এই বাকবিতণ্ডা চালিয়ে যাবেন আর আমরা আপনাদের জন্য অপেক্ষা করব? সেটা আপনাকে ক্লিয়ার করে দেয়। তফসিল অনুযায়ী 28 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 29 তারিখে আপিল শুনানির শেষ দিন, বিকাল 5টা পর্যন্ত নিষ্পত্তি। তো আপিল হয়ে গিয়েছেন, আপিল করেছেন উনি, আপিলে উনি নিষ্পত্তি হয়েছেন। 30 তারিখে ফল প্রকাশ হয়ে গেছে। 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। হওয়ার পরে আমরা 7 দিনের মধ্যে বিদায়ী কমিটি, আমরা কিন্তু শপথ করি শুধু একটা ফর্মালিটি। আমাদের সংবিধানের গঠনতন্ত্রে কোথাও শপথের কথা উল্লেখ নাই। আমরা এটা করি যে আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনার যিনি সভাপতি হন তাকে পড়ান, সভাপতি সবাইকে পড়ান, বা ওনার সামনে সভাপতি, আমরা উপস্থিত থেকে সভাপতিকে উনি প্রথম পড়ান, সভাপতি সবাইকে পড়ান, যেটা রাষ্ট্রপতি প্রধান বিচারপতির ক্ষেত্রে হয়। কিন্তু আমার সংবিধান বলছে, আর আমার তফসিল, নির্বাচনী তফসিল বলছে 30 তারিখের পরে আগামী 7 দিনের মধ্যে বিদায়ী কমিটি নতুন কমিটিকে দায়িত্ব বুঝাবে। দায়িত্বটা কি? কোনো লিখিত না, কোনো কাগজে সিগনেচার নাই, ওই যেটা বললাম একটাই শুধু, সেক্রেটারি টু সেক্রেটারি, এই নেন আপনার 2 ব্যয়ের আয় ব্যয়ের হিসাব ওনার হাতে তুলে দেয়, সবাই বসে যায়। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রক্রিয়া। এই ক্ষেত্রে তারা হচ্ছে যদি এখন না আসে, সেক্ষেত্রে আপনার কার্যক্রম তো শুরু হয়ে যাবে। কার্যক্রম, আমরা তো কমিটিতে অলরেডি ক্ষমতা রানিং আছি। কার্যক্রম নিয়ে তো অন্তত আমি তো 2টা সেক্রেটারি রানিং। কার্যক্রম নিয়ে কোনো কোনো ধরনের কোনো প্রশ্ন নাই যে কার্যক্রম কে চালাবে, কি করবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ এটা তো বাণিজ্য সংগঠন না, এটা হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডার। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। এখানে আপনি গ্রামে দেখবেন একটা এনজিও করে, ওটার মতো এখানে আপনি যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস দেখা দেয়, আগের কমিটি ক্ষমতায় থাকে, এখানে অন্য কাউকে বসানো, প্রশাসক, এ ধরনের কোনো ক্ষমতা নেই। কারণ এটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কিংবা বাণিজ্য টিউরোলের আন্ডারে এটা না, এটা সমাজ কল্যাণ আন্ডারে একটা সেবামূলক সংগঠন। এটাকে আমরা আলোচনা করে এত বড় করেছি, কিন্তু বেসিক্যালি এটা কোনো সেবামূলক একটা প্রতিষ্ঠান। আমরা এবার আপার কথা শুনি। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন উত্তর দেবেন। অভিমান করে কি আর নির্বাচন করবেন না এবারে? জাহিদ ভাই একটু ছোট্ট প্রশ্ন, 30 সেকেন্ডের শেষ। কাঞ্চন ভাই বলেছেন যদি ক্ষমতায় আমরা সবাই মিলে আসি এইবার, তাহলে যারাই ইলেক্টেড হবে সবাই মিলেমিশে আমরা একটা সিদ্ধান্ত নেব যে আগামী থেকে একজন প্রার্থী 2 বার নির্বাচিত হতে পারে, তারপরে দাঁড়াতে পারবে না, আবার 1 বছর গ্যাপ দিয়ে আবার দাঁড়াতে পারবে। এই বিষয়টা নিয়ে কিছু আপনাদের কোনো, যদি কার্যকরী পরিষদেরা গৃহীত হয়, জেনারেল মিটিং এ পাস হয়, আমার কোনো আপত্তি নাই। সর্বক্ষমতার অধিকারী
আমাদের পার্শ্ব শিল্পী না, জেনারেল আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন এটা যে একজন মানুষ একের পর বছরের পর বছর থাকবে, এটা না আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়? আমি এখনো দিতে পারবো, তাহলে আপনি আমার ধরে ফেলবেন, আপনি 3 বার করলেন কেন? আপনি তো senior, আপনি তো না সাংবাদিকতা করেন। আপনার আগ পর্যন্ত তো এটা বৈধ, এখন পর্যন্ত যদি এটা আমার বৈধ। সংবিধান allow করে আমাকে আমার কমিটির মধ্যে থেকেই না চায় যে ভাই কইরো না, আমি করবো না। আমি এবার আপনাকে বলি, হ্যাঁ 21 জন মধ্যে থেকে 17 জন আমার সাথে নির্বাচন করেছে, এটা কিন্তু আপনারা বলবেন আমার জন্য জয়। কারণ 21 জনের মধ্যে যদি আমরা ভেঙে যেত, তাহলে আমি বলতাম যে আমার সাথে থাকতে চায় না। 17 জন আমার কাছ থেকে, 17 জন আমার কাছ থেকে পড়ে গেছে। মানে 17 জন আমার কাছ থেকে আমার সাথে নির্বাচন করেছে সিনিয়ররা। তারা যদি একটু বলতো যে না যায় দেবার দরকার নাই, আমি কিছু করতাম না। আমারও বলি এটা আসলে ডিপেন্ড করে সহকর্মীদের উপরে। তারপরও কাঞ্চন ভাই সিনিয়র মানুষ, উনি 2 রানিং উপদেষ্টা আমাদের শিল্পী সমিতির নির্বাচন কমিশনার এবং 89-এ উনি ইলেক্টেড ছিলেন। ছিলেন 89-তে। উনি আসলে পর আমরা একটা মিটিং করে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আসে কার্যকরী পরিষদ থেকে বা তারপর তো জেনারেল মিটিং পাস করতে হবে, যদি এটা তাহলে সংবিধান সংশোধন করতে হবে, করতে হলে এটা আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলুক আমরা আপার কাছে গেলাই। এই যে পিছন থেকে সরে আপা, আমরা আপনাকে প্রথমে একটা কোশ্চেন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই আপনাকে প্রথমেই। না, আপনি নিজ থেকেই বলবেন এটা। না, আমরা যে ভিডিওটা নিয়ে দেশব্যাপী মানে একদম জাতীয় পর্যায়ে পর্যন্ত চলে গেছে, এটা যে মানে টাকা নেওয়ার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই বিষয়টা নিয়ে তো অনেক কথা বলছে আসলে। তো আপনার জাহিদ ভাই বললো যে আপনি বলবেন, তো এখন এটা আসলে ওই ব্যাপারটা ক্লিয়ার জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমি ক্লিয়ার করে বলছি যে সেদিন কোনো টাকা আদান প্রদান করা হয়নি। আচ্ছা আচ্ছা, সেদিন আমি ওই গেট দিয়ে ঢুকছিলাম, আমার সাথে প্রথম দেখা হয় শাহানুরের। আপনাকে একটা পয়েন্ট আবারও বলি, আমি একটু বলি সাথে, না আমি একটু বলতে চাই আপনাদেরকে, না হলে পরে ভুলে যাবো। আপনাদেরকে একটু বলতে চাই, দেখেন শাহানুর, আমি আপনাদেরকে বলতে চাই, নিপুণ যে অভিযোগটি করেছেন, 1 মিনিট, নিপুণ যে অভিযোগটি করেছেন, প্রথমে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। নিপুণ বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না, যেখানে নিষিদ্ধ নির্বাচনী এরিয়া ছিল সেখানে জায়েদ খান দাঁড়িয়ে ভোট চাইলেন। সেটা কিন্তু ছিলাম 3 নম্বর 4 নম্বর যেখানে ভাঙছে কর্নারে, কিন্তু গেটে কিন্তু ঢুকেই উনি দেখেছেন প্রথম শাহানুরকে, শাহানুর ওয়াজ দ্য ক্যান্ডিডেট নোটিট। আচ্ছা, শাহানুর কি ভোট চেয়েছে আপনার কাছে? আচ্ছা, ওর সাথে আমি কোলাকুলি করলাম, হ্যাঁ, হ্যাঁ। বললো যে একটা ভোট দিও, আসলে ওটাকে চাওয়া লাগবে নাকি। আর আমাদের সম্পর্কটা তো সবসময় খুব মধুর শাহানুরের সাথে আমার। আচ্ছা আচ্ছা, এরপর আসলো জেসমিনও আমার কাছে ভোট চাইলো, ওকেও জড়ায় ধরলাম, আমার সাথে খুব সুসম্পর্ক আমার। বললো যে বান্ধবী মনে থাকে জানো, আমি বললাম যে হ্যাঁ মনে থাকবে, ভোট তো দেবই। এরপর আসলো জায়েদ এসে আমাকে ওই একটা কাগজ দিল হাতে, ওই যে ওদের 21 জন প্যানেলের একটা কাগজ দিল। তো কাগজটা দেবার পর ও আমার হাত ধরে বুঝাচ্ছিল ভোটটা কিন্তু আমাদের দিয়েন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এই কথাটাই তুমি বলছিলাম। তারপর আমি আবার ওই যে আমার হাতে মাস্ক রাখা, মাস্ক এই ধরনের মাস্কগুলি পরি সবসময়, মাস্কটা রাখা আমার হাতে ঠিক এইভাবে বোধহয় রাখা ছিল। তো যেহেতু ডান হাতে একটা কাগজ দিচ্ছে, আমি ব্যাগটা খুলছিলাম, এই খোলার সময় জায়েদ আবার আমার পাশে আসছে, খুলতে আমার পাশে আসছে। তো ও আবার ওই কানে বলতেছে যে আপা ভোট কিন্তু আমাদের সবাইকে দিন, ফুল প্যানেল থেকে বলতেছে, আর ও ব্যাগের দিকে তাকাইতেছে, কি মনে করতেছিল যে ওই প্যানেলের কাগজ আমার ব্যাগে রাখছে নাকি। কারণ আমি কিন্তু 2টা প্যানেলকেই দেখছিলাম এবং আমি কিন্তু কারোর পক্ষ বিপক্ষে ছিলাম না। হ্যাঁ, আমার কথা হলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি তো যাকে ভালো লাগে তাকেই ভোট দেবো, এটা তো আমাদের ভোটারদের স্বাধীনতা, তাই না? তা তো অবশ্যই। তো আমি ওই কথা বলতে ওই জায়েদ আবার ওই বললো যে আপু এবার কিন্তু ঠিক চিহ্ন না, এবার ছাপ দিতে হবে আপনার, এইভাবে ছাপ দিয়ে দিবেন, আমাদের সবাইকে ছাপ দিয়ে দিয়েন। হ্যাঁ, এইভাবে বললো। আমি বললাম যে ঠিক আছে। এই যে কথা শেষ, জায়েদ সরে গেল, চুন্নু ভাই আসলো, রুবেল ভাই আসলো, মুনমুন রে দেখলে এভাবে কথা বলেন। এই তো এরপরে আমি ওখান থেকে সরে আসলাম, সানি ভাইয়ের সাথে দেখা হলো, ফেরদৌস ভাইয়ের সাথে দেখা হলো, তাদের সাথে কুশল বিনিময় করলাম, আমার বন্ধু শিবাসানোর সাথে দেখা হলো। তো এই তো ছিল ঘটনা। এইখানে টাকা নেয়া দেয়া, টাকা লেনদেনের বিষয়টা কেন আসবে? আমরা যখন আগে শিল্পী সমিতিতে ইলেকশন করেছি, আমি 2009 সালে ইলেকশন করেছিলাম, ইসিতে দাঁড়িয়েছিলাম, আমরা তখন এসব টাকা লেনদেন, টাকার বিনিময়ে ভোট, এগুলো তো আমরা কখনো শুনিনি, অভ্যস্তও না এসবে। আমরা নিরীহ শিল্পী,
আমি একজন ভোটার, আসছি ভোট দিতে। জায়েদের সাথে আমার কথাও হয় নাই। আমার যে এই মাঝখানে ও এমন প্রেশারে ছিল যে আমাদের অনেক শিল্পীকে কিন্তু সে ফোন দিতে পারে না বুঝছে। তো ওদের কিছু পার্টিতে আমাকে ইনভাইট করছিল, আমি কিন্তু যেতে পারি না, তাই না জায়েদ? আমার একটু গাড়ির সমস্যা, আমি যেতে পারি না। তা আমি জায়েদকে বলছি, জায়েদ আমি তো আসতে পারবো না, আমার বাসা অনেক দূরে, ওখান থেকে আসা যাওয়া আমার জন্য বিশাল একটা ভেজাল। আমি জায়েদদের প্রোগ্রামেও যাইনি, আমি নিপুণদের থ্রো করা প্রোগ্রামেও যাইনি। তো আমি খুব দুঃখিত যে এই যে এইসব ইউটিউব ব্যবসায়ীরা তারা কয়টা টাকা কামানোর জন্য আমাদের মতো শিল্পীদের সম্মান এক রাতের মধ্যে শেষ করছে। আমি এইসব মিথ্যাচারকে কেন নিপুণদের মতো শিল্পীরা বিশ্বাস করবে? তারা কেন সমর্থন করে তারা সেটা কেন এটাকে মন্তব্য করবে? সমর্থন করবে? কারণ এটার শিকার কিন্তু আমি আগেও হয়েছি, যে একটা মসজিদ নিয়ে যে আমাকে একটা মিথ্যা বদনাম, এইসব ইউটিউবাররা ফেলেছিল আমাকে এরকম বদনাম। তো এইসব ইউটিউবারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন নাকি আপনি? অবশ্যই আমি ব্যবস্থা নেব। আপা আমি সীমাহীন পর্যায়ে চলে গেছে। আমি এখানে একটা কথা বলতে চাই, ইউটিউবার মানে আপনাদের ইন্টারভিউ আমরা ইউটিউবেই বেশি দেখি, দেখা যায় যে বাসায় পর্যন্ত কি ইউটিউবার আপনাদের ইন্টারভিউ নেয়, অনেক তারকারই দেখা যায়। এবং এইটাতেই কিন্তু ওনারা ইন্সপায়ার্ড হয়। আজকে দেখেন কত বড় সর্বনাশটা হলো। ইন্টারভিউ দেইনি আমার জানা মতে, আমি কিন্তু আমার জয় ভাইয়ের সাথে যে ইন্টারভিউ গেছে ওটা কিন্তু এটিএন বাংলা। আপনাকে যখন সাক্ষাৎকার নেয় অনেক চ্যানেল, অনেক ক্যামেরা, আপনি খেয়াল করে দেখছেন যে লোগো থাকে প্রত্যেকটা চ্যানেলের, লোগো বিহীন অনেকেই আমি নিজেই দেখছি আপনাকে প্রশাসনিক ভবনের সামনে অনেক ইউটিউবারের আপনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, আমি নিজে দেখছি। হয়তো চিনতে পারেন না, হয়তো চিনতে পারে, হ্যাঁ হ্যাঁ। আমি টিভি আমি তো না, আপনি তো নিশ্চয়ই তো সাথে তো এরা এমন ভাবে আমাদের না, সাথে আমি এটাই বলতেছি যে আপনি যখন সাক্ষাৎকার দেন সবার বুমে কিন্তু লেখা থাকে এনটিভি, আর টিভি বা যমুনা বা এই টাইপের সব লেখা থাকে। আপনার একটু ওনার যে কষ্টটা এটা সেটা। একজন শিল্পী হয়ে আপনি বলেন, একজন শিল্পী হয়ে যে আমার শিল্পী কষ্ট এটাই, আমি জায়েদের নামে অনেক অ্যালিগেশন শুনেছি, তারা অনেক ধরনের বদনাম দিয়েছে। আমি যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা খুব কম বলি, আমার লাইফে আমি মিথ্যা কথা বলতে গেলে বলিই না, আমার মিথ্যা বলার দরকার নাই। জায়েদের নামে যে অ্যালিগেশনগুলো আমি শুনেছি, জায়েদ এটা করছে, ওইটা করছে, এই টাকা নিচ্ছে, ওই এই করছে, অনেক কিছু শুনেছি আমি, কিন্তু রিয়েলিটি হলো আমি গত প্যান্ডামিকের কথা বলি, 4 বছর ধরে নাই বলি, প্যান্ডামিকের টাইমটাতে আমাদের শিল্পীরা কিন্তু কাজ হারিয়েছে, অনেক শিল্পী কাজ হারিয়েছে, অনেক শিল্পীরা ঘরে বসা ছিল, তারা কাজ করতে পারে নাই। তাদের জন্য নিয়মিত এই যে চাল, ডাল, তেল, নুন, সাবান পর্যন্ত জায়েদ, মিশা ভাই, পুরা ওনাদের শিল্পী সমিতির সবাই, আমি সবাইকেই বলবো, তারা কিন্তু বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে। এবং আমাদের মতো সলভেন্ট শিল্পী যারা, আমাদের তো হেল্প নিয়ে চলা, তো আমাদেরকেও গিফট হিসেবে তারা পাঠিয়ে দিচ্ছে। তো এটা তো অবশ্যই আমি প্রশংসার দাবি রাখি। আরেকটা বড় প্রশংসা আমি জায়েদের করবো, যে জায়েদ কোনোদিন কোনো শিল্পীর উপরে আঙ্গুল তুলে নাই, তো সে আমাদের নেতা হবে না কেন? যে আমার উপর আজকে আঙ্গুল তুললো, নিপুণ তুমি আমাদের নেত্রী হতে চাচ্ছ, আমাদের নেত্রী তো, আমি তো শিল্পী সমিতির একজন, তুমি আমাকে কালার করলা সারা দেশের সামনে, তুমি আমাদেরই নেত্রী হতে চাচ্ছ, আমি কিভাবে তোমাকে নেত্রী হিসেবে বিশ্বাস করবো? আমাদেরকে দিয়ে তো তোমরাও অনেক কথা বলাইছো জায়েদদের বিরুদ্ধে, ওই জায়েদ তো আমাদের বিরুদ্ধে উল্টা কোনো ধরনের এইভাবে আমাকে জনগণের সামনে কালার করে নাই, কারণ সে একজন পারফেক্ট নেতা, সে নেতার কাজ করতেছে, সে তার শিল্পীদের আগলে রাখতেছে। কোনো শিল্পীর বিরুদ্ধে আজ পর্যন্ত আমি দেখি নাই জায়েদ তার একটা সাক্ষাৎকারে কোনো শিল্পীর বিরুদ্ধে একটা কথা বলেছে। কিন্তু তুমি এখনো তুমি নির্বাচন করেছো, তুমি বলছো ফেয়ার হয় নাই, এই হয় নাই, সে হয় নাই। আমি বলবো যে ইলেকশনের সাথে তো আমি জড়িত কেউ না, আমি এবার ক্যান্ডিডেটও ছিলাম না, আমি একজন সাধারণ ভোটার ছিলাম, আমি ভোট দিতে আসছি। আমাকে কেন এইভাবে কালার করলা তোমরা? আমি তো তোমাদেরই শিল্পী সমিতির একজন, তুমি তো দেশের জন্য নির্বাচন করছো না। না মুনমুন আপা, আমি একটা কথা বলি, সমিতির জন্য নির্বাচন করছো, একটা কথা বলি। তুমি কলঙ্ক দিলা। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই এখানে আপা, সেটা হচ্ছে যে আপনার এই ভিডিওটা কিন্তু কালকে সংবাদ সম্মেলনের আগেই কিন্তু ছড়ায় পড়ছে, এবং প্রত্যেকটা এবং আগেই ভাইরাল হয়ে গেছে, এবং নিপুণ আপারা অভিযোগ বা কমপ্লেন দেওয়ার আগেই কিন্তু এটা আপনার ক্যাপশন আকারে সব জায়গায় চলে আসছে। এটা ওনারা গতকালকে দিচ্ছে এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে যে উনি টাকা নিচ্ছে, কিন্তু তার আগেই কিন্তু এই যে বিভিন্ন ছড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে প্রথম যদি আপনি মনে করেন যে এটা অন্যায়, তাহলে ওনারা করেছে আগে অন্যায়, তারপরে গতকাল করেছে তারা।
হ্যাঁ সেটাই বলতেছি। বিশ্বাস করে নিছে। আমার কথা হলো যে আমি মুনমুন আপার সাথে কথা বলে বলতে চাই যে আপনারা তো শিল্পী সমিতির নেতৃত্ব দিবেন, আপনারা তো মুনমুনের সাথে কথা বলবেন ব্যক্তিগতভাবে। তুমি নেতৃত্ব দেবে, আমার যাই সাথে তো জিজ্ঞেস করবো যে পারতা। আমি তো আমার কিছু বলতে চাই না, আমি আমার এই 4 বছরে অনেক শিল্পীদের গোপন অপরাধ অনেক কিছু আমি জানতাম কয়েকজনের। আমি তো কোনোদিন কারো পাবলিকলি এটাকে কোনো পাবলিক করিনি, তাকে ব্যক্তিগতভাবে বলেছি, তার এটা সমাধান করার চেষ্টা করেছি। এটাই তো নেতা। নেতা তো তার সমস্ত শিল্পীকে আগলে রাখবে, নেতৃত্ব সেটা না সমস্ত মানুষের সামনে আমাকে আমাকে মুনমুনকে ছোট করে সমস্ত শিল্পী জাতটাকে ছোট করে দেওয়া, হাত পাতা শিল্পী তার মতো স্টারকে বুঝাই দিল সে টাকা নেয়, সেটা তো তার ওখানে সমর্থন করা উচিত হয় না। মানে ওই ভিডিও সমর্থন করা উচিত না এটা বলতে, হ্যাঁ সেটাই। ইউটিউবাররা তো ভাইয়া, ইউটিউবাররা তো হচ্ছে সেদিন ভোটের সময় তো ঢুকতে পারে না। অনেকেই ঢুকে। আপা আমার একটা কোশ্চেন ঢুকেছে আপা আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপা অবশ্যই আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু ভিডিওটা আগেই ভাইরাল হয়েছে, সেহেতু আপনি কিন্তু ধরেন কালকে লাইভে এসেছিলেন, আমি যতদূর জানি আমি অসুস্থ আপনি, হ্যাঁ ছিলাম, কালকে লাইভে, তাহলে ভাইরাল হওয়ার সাথে সাথে আপনি আগে কেন লাইভে এসে বিষয়টা পরিষ্কার করেননি? আচ্ছা আমি বলি, এই বিষয়টা সম্পর্কে, হ্যাঁ। পরিষ্কার করিনি। ভিডিওটা যেদিন রাত্রে ভাইরাল হইলো, জি। চারিদিকে ছড়ানো হচ্ছে, তো তখন আমার যে ওস্তাদ মালিক আফসরি স্যার, উনি আমাকে বললো যে তোমার এখন কিছু বলার দরকার নেই, আমি তোমার তো উনি আমার ওই সাক্ষাৎকার নিল, উনি ওই মোবাইলে আমার সাক্ষাৎকার নিল, বললেন তুমি কেমনি মাছটা বলতে দেখাও তো। আমি ওনাকে দেখাইলাম যে আমি এইভাবে পড়ছি, এইভাবে জায়েদ আমাকে পেপারটা পড়ছে, হ্যাঁ, তো এইভাবে উনি পুরোটাই নিল। পরে রাত্রে সারা রাতে আমি ওয়েট করতে থাকলাম যে স্যার বোধহয় এটা ছাড়বেন, উনি আর ছাড়েন নাই। পরে বললেন যে একটা মিস্টেক হয়ে গেছে, ভিডিওটা রেকর্ড হয় নাই। আপা যদি বেয়াদবি না দেন আমি একটা প্রশ্ন করব। আমি একটু বলি, রাশেদ ভাই, আমি একটু বলি। ইউটিউবের জন্যই করেছিলাম। হ্যাঁ, বলো। নিজস্ব ইউটিউব না, চ্যানেল। আমি বলি যে ইউটিউব নিয়ে এত গ্যাঞ্জাম, মালিক আফসারি কিন্তু নিজের একটা ইউটিউব চ্যানেলের জন্যই সে সাক্ষাৎকার আমি নিতে তো সব যাচ্ছে, ইউটিউবারের এগেইনস্টে লড়বো না। তাহলে সেটা যারা ক্লিয়ার করা আমাকে উচিত। নিয়ে এই মিথ্যা প্রচার করেছে আমি তাদের এগেইনস্টে লড়বো। মানে লাইভে তো আপনার আগে আসা উচিত ছিল আপা, সেক্ষেত্রে কালকে এই কেন কারণে আসলেন? আমার লাইভে আসা হয়নি। আমি তো অপেক্ষা করছিলাম স্যার বোধহয় একটা ভিডিও ছাড়বেন, পরে উনি আমাকে রাত 12টার পরে জানালেন যে ভিডিওটা সামহাও নষ্ট হয়ে গেছে। আর আমি ওই টাইমে এত সিক ছিলাম, আমার প্রচুর কাশি হচ্ছিল, তো যার জন্য আমি তখন আর ভিডিও বানানোর মতো আর পাইনি। পরের দিন কিন্তু আমি আর লাগবে একটা স্ট্যাটাস দিতে পারতেন, তাহলে ভালো হতো। এখন আপনি কোন আইনি ব্যবস্থা নেবেন কিনা? যা হবার তো হয়ে গেছে, এখন কি অবস্থা? আপনি সর্বশেষ স্টেপটা কি আপনারা একটু জানেন? সর্বশেষ স্টেপ কি আপনার? আমার স্টেপ যারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে এই ইউটিউবাররা, আমি তাদের এগেইনস্টে স্টেপ অবশ্যই নেব। কতদিন পরে নেবেন? না কালকে আমি আজকে কালকের মধ্যেই নেব। আচ্ছা। যারা এটা প্রচার আপনাদের করেছে, আমি একজন শিল্পী ভাইয়া, তারা আমার বিরুদ্ধে একটা আঙ্গুল তুলতে পারে, আমি একজন শিল্পী হয়ে আমার সেই রেসপেক্টটা একটা শিল্পীর প্রতি আছে। এটা একটা খুব শিল্পীকে আমি সুন্দর। কতটুকু সম্মান। ভিডিওটি ধারণ করেছিল কে সামনে থেকে? হ্যাঁ? আপনাদের মানে হয়তো খুব এই জন্য তো আমরা কেয়ার করি আমি নাই। তো এটা জানি না কে আমি ধারণা। একটা কথা বলতে চাই আপনাকে। চলে গিয়েছিল ব্যাগের, আপনার দেখাচ্ছে ব্যাগটা সহ দেখাচ্ছিল, তো আপনাদের কাছের মানুষই কি আপনারা যারা মানে একটা কথা বলি আপনারা আপনাকে, সবাই অনেক দক্ষ ক্যামেরা নিয়ে কাজ করেন। যখন আপনি কোনো সন্দেহজনক কাজ করবেন না, তখন আপনি চারিদিকে আশেপাশে দেখবেন না। আশেপাশে আপনি আমার ভিডিওটা দেখছেন কিনা, লুকানো না, আমি আগলাই রাখা না, তাহলে তুমি আগলাই রাখতাম। ও তো আমার এখানে কানে কানে কথা বলছে। আমি তো কানে কানে বলতেছি আবার আগলাই। আমি ওই তখন কি ব্যাগ কোনো খোলার টিভি সময় চ্যানেল ছিল না, হাতে ফোন দিয়ে খেয়াল করা করি না, হচ্ছিল? পাশে ফেরদৌস ভাই দাঁড়ানো, এই পাশে আরো অনেক সাংবাদিক দাঁড়ানো। চারিদিকে সবাই, আমরা এগুলো নিয়ে কোনো কেয়ার করি না, কারণ আলাদা কোথাও দাঁড়ায় এত কোনো কিছু না, সবার অসৎ সামনে। কিছু হয়। আর আমার এই অভ্যেসটাই, আমি কোথাও গেলে ওই আমার মাছটা না আমি এভাবে পড়ি। আর Thank you. ব্যাগটা যে আমার কারোর ড্রেস সরিয়ে ছিল। না সামারি ঠিক আছে, সামারি আমি আর সামারি তো ওকে সবকিছু